যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার শপথ নিয়েছিলেন তার আগের দিন রাতে আপনার সঙ্গে একটা ঘটনা ঘটেছিল, গুলি চলেছিল সম্ভবত আপনার উপর। কি হয়েছিল? আর আমরা ছিলাম প্রচণ্ডভাবে অ্যান্টি-সিপিএম, যদিও আজকে সেই অতটা আর অ্যান্টি-সিপিএম নেই এই তৃণমূলকে দেখার। কেন এ রাজ্যের বিজেপি নেতাদের অবাঙালি হতে হয়? হিন্দু বাঙালিরা তাহলে কি পেল? বাঙালিদের অস্তিত্ব বিপন্ন, তো কিছু পাইনি তো। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে কি পাবে বঙ্গবাসী? লক্ষ্মী ভান্ডার বেস্ট কোনো রাজ্যের অর্থনীতি হলে সেই অর্থনীতি আজ না হলে কাল মুক্ত উড়ে পড়বে। শুভেন্দু অধিকারীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কেমন? খুবই ভালো, দীর্ঘদিনের আমাদের বন্ধুত্ব। আমি এখানে আপনাদের বলবো, মানে হয়তো সামনে অন্য কিছু বলি, বাট বন্ধুত্বেরই সম্পর্ক দীর্ঘদিনের। একই সঙ্গে দুজনে তৃণমূলে ছিলেন, আবার একই সঙ্গে দুজনে কিছুদিন আগে পরে আর কি বিজেপিতে আসা। আপনি আমি একটা কথা বলছি, ধরুন উনি এক পার্টিতে ছিলেন, আমি তখনও কংগ্রেসে ছিলাম, তখনও আমি তৃণমূলে যাইনি, কিন্তু আমাদের মধ্যে সম্পর্কটা চিরকালই অটুট। শুভেন্দু অধিকারী জানেন সম্পর্ক রাখতে, এবং আমিও জানি সম্পর্কটাকে মেনটেন করতে, ফলে সেই সম্পর্ক চিরকাল অটুট। একটা ঘটনা যেটা আপনার কথা থেকে শুনেছি আর কি, দর্শকরাও নিশ্চয়ই শুনতে চাইবেন, আজ তাক বাংলার দর্শকরা, যে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার শপথ নিয়েছিলেন তার আগের দিন রাতে আপনার সঙ্গে একটা ঘটনা ঘটেছিল, গুলি চলেছিল সম্ভবত আপনার উপর। কি হয়েছিল? সেই কারণেই কি তৃণমূল ত্যাগ? না না না, মানে সেটা তো একটা দুঃখের, বড় দুঃখের কারণ। আমাদের দর্শকরা, আমি আপনাকে বলছি, তার আগের দিন নয়, ক্যালেন্ডার ওয়াইজ 12টার পর তো দিন পাল্টে যায়, তারিখ পাল্টে যায়। মমতাদি যেদিন শপথ নিচ্ছিলেন সেই দিনের ঘটনা, রাতটা আগের। তো ঘটনাটা যেটা হচ্ছে, আমরা ওখানে, আমি একটু গভীর রাত্রির অবধি আমরা পাড়ায় আড্ডা মারি। মধ্য কলকাতার, উত্তর কলকাতার যে কালচারটা আছে আজও মারি, আমরা অনেক রাত অবধি, গভীর রাত অবধি আড্ডা মারি পাড়ায়। তো সেখানে আড্ডা মারছিলাম, তো সিপিএম থেকে আসা কিছু যারা নতুন তৃণমূল হয়েছিল, তাদের স্বাভাবিকভাবে তাদের আমাকে পছন্দ হবে না, হচ্ছিল না। তারা কি করলেন, তারা আমাকে মানে আক্রমণ করলো, গুলি চালালো, অনেক রাউন্ড, 5-6 রাউন্ড গুলি চালালো। হ্যাঁ, এটা ঠিক বিচার পাইনি, এটা ঠিক বিমর্ষ ছিলাম, এটা ঠিক যে তৃণমূল ছাড়ার অন্য আরো 5টা কারণের একটা কারণ ছিল এটা। কারণ সেদিনের পর আমি বুঝেছিলাম যে যাদেরকে তাড়িয়ে, যাদেরকে সরিয়ে আমরা সরকারটাকে ক্ষমতায় এনেছিলাম, তারাই সরকারে রাজ করছে, তারাই সরকারের মাথা হয়ে থাকবে। দেখছেন না শওকত মোল্লা কিরকম এখন আরাবুলকে দোষ দিচ্ছে। আরাবুল যেদিন, আমি আরাবুলকে ঘৃণা করি, কিন্তু আরাবুল যেদিন তৃণমূলটা করতো, শওকত মোল্লা সেদিন তৃণমূল মারত। সে এখন আরাবুলের দোষ ঠিক বিচার করছে। তাহলে তো আপনি শেখ শাহজাহানকেও কি চিনতেন? না, চিনতাম। আপনি চাইলেও চেনাতে পারবেন না। আচ্ছা, না না, আমি জানতে চাইছি, আমি চেনানোর চেষ্টা করছি না, কারণ তাকে আমরাই অনেকে চিনি না। এই ঘটনাটাতে হয়তো তার মুখটা অনেকেই চিনেছেন, আমরা হয়তো সেটাও দেখিনি। সজলদা, একটা বিষয়, এই যে আপনি তো কংগ্রেস ঘরানার, কংগ্রেস করতেন, সেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে কেন এলেন? দেখুন, কংগ্রেস ঘরানার বললে আজকে বিজেপির অনেক শীর্ষ নেতৃত্ব একটা সময় কংগ্রেস ঘরানার ছিলেন। কংগ্রেস বহুকাল আগে ছেড়ে দিয়েছি। আর কংগ্রেস থেকে তৃণমূলে কেন এলাম, তার একটাই সহজ সরল কারণ। প্রথম কথা হচ্ছে, আমরা কংগ্রেসটা করতাম সোমেন মিত্র নির্ভর। আমাদের রাজনৈতিক গুরু সোমেন মিত্র ছিলেন। আজও মনে করি, যদি মানে প্রকৃত রাজনৈতিক গুরু বা যার হাত দিয়ে রাজনীতির শুরু বা রাজনৈতিক প্রকৃত অভিভাবক যদি কেউ ছিলেন সেই সময়, তাহলে তার নাম সোমেন মিত্র, এটা বলতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তো সেই সোমেনদা যখন কংগ্রেসটা ছাড়লেন, তখন আমাদের কাছে অপশান ছিল না। আর এটা ভালোই বুঝতে পারছিলাম যে দিল্লির কংগ্রেস আর যাই হোক সিপিএম দাঁড়াতে চায় না, আর আমরা ছিলাম প্রচণ্ডভাবে অ্যান্টি-সিপিএম, যদিও আজকে সেই অতটা আর অ্যান্টি-সিপিএম নেই এই তৃণমূলকে দেখার পর। এখন মনে হয় খাল কেটে কুমির এনেছি। আচ্ছা, কিন্তু একটা বিষয় অত্যন্ত অনেকেই বলে থাকেন, সেটা হচ্ছে যে আপনি সোমেন মিত্রর অনুগামী ছিলেন, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে খুব একটা পছন্দ করতেন না, যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, এবং সেই কারণে তৃণমূল কংগ্রেসে আপনি খুব একটা কদর পাননি। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে, শুনুন, কোনো পলিটিক্যাল লোকই কদর পাইনি, কোনো পলিটিক্যাল লোক কদর পাইনি। একটা পলিটিক্যাল লোক বলুন,
ও ধামাধরা লোক বললে হবে না, পলিটিক্যাল রাজনৈতিক ব্যক্তিত্ব। অজিত পাজা কদর পাইনি, আমি তো কোন ছাড়। সোমেন মিত্র বাদ দিন, সোমেন মিত্র গেছিলেন, যাওয়াটাই বলছিল। হ্যাঁ, আপনি আমাকে বলুন না মুকুল রায় শেষে কদর পাইনি। পলিটিক্যাল লোক বলুন, শুভেন্দু অধিকারী কদর পাইনি, হ্যাঁ, পঙ্কজ ব্যানার্জি কদর পাইনি। কটা নাম শুনবেন আপনি? পলিটিক্যাল লোক কোথায় তৃণমূল আজকে? পলিটিক্যাল নেতা আছে, মন্ত্রী আছে, পলিটিক্যাল লোক আছে একটাও পলিটিক্যাল রাজনৈতিক ব্যক্তি কেউ নেই। এতটা রাগ কেন তৃণমূল কংগ্রেসের উপর? বিভিন্ন ইন্টারভিউতে রাগ নেই, রাগ নেই, বক্তব্যের রাগ সময় নেই। দেখেছি, মানে এটা কি অভিমান কোথাও? কোনো অভিমান নেই, ঘৃণা আছে। কোনো রাগ নেই, ঘৃণা আছে। হ্যাঁ, ঘৃণাটা আরো বেশি, কারণ এদের জন্য রক্ত ঝরিয়েছিলাম, এদের জন্য ঘাম দিয়েছিলাম। আপনি বিধানসভার কথা বলছেন না, আমরা একদিন তখন ছাত্র রাজনীতি করতাম, আমরা একদিন 21টা ছেলে বিধানসভার ভেতরে ঢুকে পড়েছিলাম হাউস চলাকালীন। বিধানসভা চলাকালীন কোনো একটা আন্দোলনে ছাত্র রাজনীতি করতাম, তো ছাত্র রাজনীতি সবসময় ব্যাকরণ মেনে হয় না। আমরা 21টা ছেলে, আপনি ভাবতে পারেন, ওয়েলের ভেতর ঢুকে পড়েছিলাম আমরা। সেদিন আমরা ভাবিনি যে আজকে বাড়ি ফিরবো, সেদিন আমরা ভাবিনি আজকে বাড়ি ফিরবো, ভেবেছিলাম অন্য ঘটনা ঘটবে। হ্যাঁ, কিন্তু ঘটনাচক্রে বেঁচে গেছি, ভাগ্যচক্রে বেঁচে গেছি। কিন্তু এটা ভাবি যখন যে কাদের আনলাম, কি হলো বাংলার, তখন ঘৃণাই আসে। সেই ক্ষোভ খানিকটা নিজের ওপরও থাকে। সেটাই হয়তো মানে সংবাদ মাধ্যমের সামনে, মাইকের সামনে দাঁড়ালে সেগুলো আরো বেশি করে বেরিয়ে আসে, এক্সপ্রেশনগুলো। তখন হয়তো রাগের মনে, আসলে রাগ নয়, ঘৃণা। কিন্তু এ রাজ্যের একজন মানুষের তৈরি করা একটা দল, যে মানুষটাকে আমরা ছবিতে দেখতে পাই বর্তমানে, তারপরে বঙ্গ থেকে একজনও কেউ দিল্লিতে গিয়ে সেই পর্যায়ে পৌঁছতে পারলো না। কেন? কেন এ রাজ্যের বিজেপি নেতাদের অবাঙালি হতে হয়? তাদেরকে বলতে হয় যে হিন্দু বাঙালি, মাছ খাবেন না, মাংস খাবেন না, এই ফরে কেন তাদেরকে যেতে হয়? কেন বাঙালি গিয়ে দিল্লি লিড করতে পারে না? আপনি ঠিক বলছেন না, আপনি একদমই ঠিক বলছেন না। আমাকে কি আপনার অবাঙালি মনে হচ্ছে? শুভেন্দু অধিকারীকে অবাঙালি মনে হচ্ছে? মাছে ভাতে বাঙালি, তাহলে মাছ খাওয়ায় যখন বিজেপি নেতারা এক মিনিট বলেনি মাছের কথা আমার মাথায় ঢুকে গেছে, আমি উত্তর দেবো। আপনি শুভেন্দু অধিকারী যারা টপ মোস্ট পোস্টে আছে আমার রাজ্যে, তাদের মধ্যে কাকে আপনি অবাঙালি পেলেন? আপনি সর্বভারতীয় দলে অবাঙালি বাঙালি এটা করাটা ঠিক নয়। আর বলেনি যে কেউ মাছ খাবে না। আরে মেছো বাঙালি তো আমরাও বলি, ভাতে মাছে বাঙালি, আপনিও তো বললেন। ও যারা অন্য রাজ্যের লোক, তারা যখন বাংলাকে বলে, তখন যেমন ধরুন মিঠুন চক্রবর্তীকে সবাই কি বলে? দাদা। সৌরভ গাঙ্গুলিকে দাদা। সেরকম বাঙালি ক্যা খাতা হয়? মছলি খাতা হয়, ভাত আর মছলি খাতা হয়, এটাই বলেছে। মাছ খাবে না কোথায় বলেছে আপনি দেখান। তাহলে কি খাবো আমরা, কি পড়বো, সেটা দিল্লি নির্দেশ করে দেবে? তাহলে হিন্দু বাঙালিরা তাহলে কি পেল? সত্যি তো কিছু পাইনি। হিন্দু বাঙালিদের অস্তিত্ব বিপন্ন, তো কিছু পাইনি। তো আমি তো বলছি কিছু পাইনি। হ্যাঁ, হিন্দু বাঙালিদের অস্তিত্ব একদমই বিপন্ন। কিন্তু এই যে আপনারা যে ন্যারেটিভটা সেট করছেন যে মাছ খাবে না বলে দিয়েছে, এটা কে বলেছে? তেজস্বী যাদবের একটা ছবি ভাইরাল হয়েছিল এবং তাতে প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন মাছলি খাতা হ্যায়। খাতা হ্যায়, সেটাই তো বলেছে যে মাছলি খাতা হ্যায়, তো খাতা হ্যায়। কিন্তু আদৌ কি বক্তব্যটা এভাবে ছিল? আপনি, এটা হচ্ছে তার যে বুঝছে তার পারসেপশন। আপনি কিভাবে বুঝছেন? আপনি কিভাবে? আরে যদি কেউ বলতো ছাতু খাতা হয়, তো আরে ভাই, বিহারের মানুষের মেন ফুড তো ছাতুর মধ্যে ছাতু একটা। এখন বাঙালিও ছাতু খায়, বাঙালিও ইডলি ধোসা খায়, তো বলেছেন মাছলি খাতা হয়, তো মাছলি খাতা হয়। এতে বলেনি যে আপনি ওটা খাবেন না। কিন্তু সজলদা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যদি বিজেপি এর রাজ্যে ক্ষমতায় আসে, আমি আপনাকে একটা কথা বলি, শুনুন, আমি আপনাকে একটা কথা বলুন। শুনুন, মছলি খাতা হ্যায় তাতে বাঙালির কিছু যায় আসেনি, বুঝলেন? বাঙালি যখন নিজেকে সাম্প্রদায়িক নিরপেক্ষ প্রমাণ করতে গিয়ে ধর্মতলায় দাঁড়িয়ে শুধু গরুর মাংস খায়, তখন আপনাদের ভাবা উচিত। ধর্ম নিরপেক্ষতা যদি প্রমাণ করতে হয়, তাহলে গরু শুয়োর মেখে খাওয়া উচিত ছিল, তাই না? আপনারা খাওয়া, কে কি খাবে, কে কি পড়বে, এই কথাগুলো যখন বলেন, তখন ধর্মনিরপেক্ষতা প্রমাণ করতে গিয়ে বাঙালিকে, ব্রাহ্মণকে শুয়োর খেতে হয়, গরু খেতে হয়। এটা সঠিক না। ধর্ম নিরপেক্ষ হতে গেলে তুমি গরু শুয়োর মেখে খাবে। আপনারা সেই প্রশ্নগুলো। তাহলে রাম মন্দিরের চারপাশে কেন সেখানে খাওয়া দাওয়ার উপর এতটা নিষেধাজ্ঞা? দোকান বন্ধ করে দেওয়া হয় কেন? গরুর মাংসের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। হরিদ্বারে তো বহু বছর ধরে আছে, হরিদ্বার তো বহুদিন আছে নিরামিষ। এ তো মহা মুশকিল। হরিদ্বারে বহুদিন নিরামিষ আছে, এটা আজকে থেকে নয়।
আদি অনন্তকাল ধরে। হ্যাঁ, তো এগুলো তো কিছু তাহলে কিছু BJP কি স্পিরিচুয়াল রাজ্যে জায়গায় ক্ষমতায়- এগুলো থাকে। হ্যাঁ, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে কি পাবে বঙ্গবাসী? চাকরি পাবে, কাজ পাবে, কলকারখানা পাবে, অত্যাচার থেকে মুক্তি পাবে, তোলাবাজি থেকে মুক্তি পাবে। হ্যাঁ, মানুষের ব্যবসা ভালো চলবে, আপনাদের অনেক বিজ্ঞাপন আসবে। হ্যাঁ, এই পাবে, লেখাপড়া হবে, স্কুল তুলে দিচ্ছে। হ্যাঁ, 7,000 স্কুল তুলে 22,000 মদের দোকান দিয়েছে এই সরকার। বলছে কি পাবে? স্কুল ফেরত পাবে। যারা ধর্মতলা, আপনার এখান থেকে সামনেই, যারা ধর্মতলায় রাস্তায় বসে আছে তারা চাকরি পাবে, সঠিক সময় ডিএ পাবে, লক্ষ্মী ভাণ্ডার আরো বেশি পাবে, বেশি টাকার পাবে, এগুলো পাবে। ইতিহাস যদি আমরা একটু ঘাঁটি তাহলে দেখব বিধানচন্দ্র রায় তিনি যখন প্রথমবার ক্ষমতায় এসেছিলেন, মানে কংগ্রেস আমল, সেই সময় প্রচুর উন্নয়ন হয়েছিল। বাংলার রূপকার বলা হয় বিধানচন্দ্র রায়কে। প্রচুর স্কুল কলেজ শিক্ষার উন্নতি ঘটেছিল। তারপরে কংগ্রেসের জামানার অবসান ঘটানোর জন্য নকশাল আমল আমরা দেখেছি। তারপরে জ্যোতি বসু হাত ধরে সেখানেও আমরা দেখেছি যে প্রচুর কলকারখানা গড়ে উঠেছিল। কোথায় 56,000 আমাকে কারখানা বন্ধ হয়েছে? আমি প্রশ্নটা না, করি। আপনি আবার বলুন জ্যোতিবাবুর আমলে। প্রশ্নটা করে নি, আচ্ছা, শুরুর করুন। দিকটা করি, যে শুরুর দিকে যখন তিনি এলেন তখন প্রচুর কলকারখানা হলো, এটা হলো ওটা হলো, কম্পিউটার আটকানো হলো। তারপরে যখন তাকে সরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস এলো, দেখা গেল যে আরো বেশ কিছু উন্নয়ন ঘটছে। তারপরে এখন আবার দেখা যাচ্ছে কিভাবে রাজ্য চলছে আমরা সবাই জানি। একের পর এক অভিযোগ উঠে আসছে। এবার আপনার- বিজেপি ক্ষমতায় এলে কোন জাদুতে এইগুলো আবার সব ঠিক হয়ে যাবে? আমি আপনাকে প্রথম কথা বলি, শুনুন। আপনি আগে আমাকে তথ্য দিয়ে বলুন যে জ্যোতিবাবু ক্ষমতায় আসার পর কোন কোন কলকারখানা তৈরি হয়েছে। আপনি আমায় তথ্য দিয়ে বলুন তৃণমূল আসার পর গত 13 বছরে একটা কারখানা দেখান মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি হয়েছে। নীল সাদা লাইট লেগেছে, হ্যাঁ, ট্রাইডেন্ট ওই ত্রিফলা লাইট লেগেছে, এগুলো হতে পারে। আপনার এই সামনেই পিজি হসপিটাল, সামনেটা গেটটা এত সুন্দর করেছে, তলায় লাল নীল, মানে ওই কি আর বলবো, হ্যাঁ, এখানে আর বলবো না। মনে হবে এটা কোনো আধুনিক কোনো রেস্টুরেন্টে ঢুকছেন, কোনো হোটেলে ঢুকছেন, 5 তারা, ভেতরটা মৃত্যুপুরী হয়েছে। আমি আপনাকে বলি, বাম জামানায় বক্রেশ্বর তাপবিদ্যুৎ, রক্ত দিয়ে গড়ব মোরা স্বাদের বক্রেশ্বর, সেই বক্রেশ্বরের কোনো তাপও নেই, বিদ্যুৎ উৎপাদনও প্রায় কিছুই নেই। এটা ছাড়া আর কি তৈরি হয়েছে আপনি আমায় বুঝুন। কিন্তু আমি যদি সবই আমি প্রশ্ন করি- আপনাকে বলছি, আমি আপনাকে আগে প্রশ্নগুলোর উত্তর করুন। আপনি আমায় ডেকেছেন, নিশ্চয়ই আপনি আমায় প্রশ্ন করবেন, কিন্তু মানুষও দেখছে, মানুষও দেখছে। বাম জামানায় 56,000 কলকারখানা ছোট বড় মাঝারি মিলে বন্ধ হয়ে গেছে। আর যেগুলো টিম টিম করে চলছিল সেগুলোকেও তৃণমূল এসে তুলে দিয়েছে, দিয়ে সব প্রমোটিং করে দিয়েছে। হিন্দ মোটর, আরে অ্যাম্বাসাডার গাড়ি, আমরা এখনো বলি যে অ্যাম্বাসাডার গাড়ি, যেখান থেকে প্রোডাকশন হতো, সারা ভারতবর্ষে বিক্রি হতো যে অ্যাম্বাসাডার গাড়ি, তার প্রোডাকশন স্থল ছিল আমাদের এখান থেকে পার্শ্ববর্তী হিন্দ মোটর। আজকে সেটা কোথায়? আজকে আপনি বলুন হরিণঘাটা কোথায়? আপনি আমাকে বলুন আজকে দুর্গাপুর প্রজেক্ট কোথায়? ইসিএলটা পরশুদিন বন্ধ হয়ে গেল, ব্রিটানিয়া। আচ্ছা, সে ব্যবসায়িক কারণে হোক, যে কোনো কারণে হোক, প্রশ্নটা 350 এটাই যে লোক তাহলে তো কাজ কোন হারালো। জায়গায়, মানে কোন জাদুতে এগুলো ঠিক হবে? গুজরাটে যে জাদুতে এগিয়েছে, উড়িষ্যা যে জাদুতে এগিয়েছে, আপনারা গুজরাট বললেই লাফিয়ে ওঠেন, উড়িষ্যা যে জাদুতে এগিয়েছে। আরে শিল্প বান্ধব করতে হবে। ওই শিল্প সম্মেলন করলে কোনো শিল্প আসবে না, এসে খেয়ে দে মোচ্ছপ করে শিল্পপতিরা চলে গেছে, ভাষণ মেরেছে, ইতনা ইনভেস্ট করেগা উতনা ইনভেস্ট করেগা। শিল্প ওই মানে কি বিজিবিএস, ওই বিজিবিএস এর খরচাটাও ওঠেনি, বিজিবিএস এর খরচাটাও ওঠেনি, তাই এবারে মুখ্যমন্ত্রী বন্ধ করে দিয়েছেন। বুঝেছেন, ভালো করেছেন, আমি ওনাকে সাধুবাদ জানাই যে অন্তত সেই খরচাটা সরকারের বেঁচে গেছে। বেশ, তাহলে আপনি বলছেন যে বিজেপি আসলে আরো বেশি করে লক্ষ্মীর ভান্ডার মিলবে, আরো বেশি চাকরি নট হবে, অনলি লক্ষ্মী ভান্ডার, এবং লক্ষ্মী আরো ভান্ডার, অনেক আমি project। আমি আমি একটা কথা বলছি, লক্ষ্মী ভান্ডার বেস্ট কোনো রাজ্যের অর্থনীতি হলে সে অর্থনীতি আজ না হলে কাল মুক্ত উড়ে পড়বে। লক্ষ্মী ভান্ডার বাড়বে, আমি সেটা বলেছি, ওটা হাত খরচা পাবে, মায়েরা ওটা হাত খরচা পাবেন, যে স্বামীর কাছে হাত পাততে হবে না। আর আমি যেটা বলেছি সেটা আবার মনে করুন, লোকের শিক্ষা হবে, চাকরি হবে, আচ্ছা। লোকের চাকরি হবে। আজকে অন্য রাজ্যগুলো হয়নি, ছেড়ে দিন না, ছেড়ে দিন। আপনি যে রাজ্যে বিজেপি আছে সে রাজ্য বাদ দিন, বিজেপি ছাড়াও যে অন্য রাজ্যগুলো আছে যারা বিজেপি বিরোধী রাজ্য, তারাও আজকে এগিয়ে গেছে। আজকে আপনি আমায় বলুন তো, এই মুহূর্তে কর্ণাটকে আমাদের সরকার নেই, ব্যাঙ্গালোরে আমাদের সরকার নেই, 20 লাখ ছেলে ব্যাঙ্গালোরে রয়েছে, 20 লাখ বাঙালি ছেলে ব্যাঙ্গালোরে রয়েছে। আপনি আমাকে বলুন, দীর্ঘদিন হায়দ্রাবাদেও তো আমাদের সরকার নেই, মানে ওই রিজিয়নটা আমাদের সরকার নেই, সেখানে উন্নয়ন হয়নি।
প্রত্যেকে নিজের ভালোটা বুঝেছে, শুধু বাঙালি ছাড়া, বাংলা ছাড়া তারা নিজের ভালোটা বুঝতে পারেনি। একটা প্রশ্ন, আপনিও বাঙালি আমিও বাঙালি, 34 বছরের সিপিএম আর এই 13 বছরের তৃণমূল আমাদের মোরালটাকে নষ্ট করে দিয়ে গেছে। কাজ করার মানসিকতা, বোঝার মানসিকতা, শিক্ষাকে সিপিএম করেছিল, ইংরেজি তুলে দিয়েছিল, এরা শিক্ষাটাকে তুলে দিয়ে গেছে। যারা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে ভোট দিয়েছেন আমার তাদের প্রতি কোনো হতাশা নেই, দুঃখ নেই, অভিমান নেই। কি করবে এই মানুষটা? এটাও তো নেই পশ্চিমবঙ্গে, যদি এটাও বন্ধ হয়ে যায় তাহলে কি পাবো? কিছুই থাকবে না। তাই দিয়েছে। উনি যদি আশা করতেন যে আমার ছেলেকে আমি লেখাপড়া শিখিয়েছি, আমার ছেলে অফিসে যাবে, আমার ছেলে কারখানায় যাবে, আমার ছেলে চাকরি করবে, তাহলে তিনি মুখাপেক্ষী হতেন না। উনি বুঝতে পারেন যে আমার ছেলে সেটা কিছুই পাবে না, আমার এটাই নির্ভর করে আমায় থাকতে হবে। কোন দুরবস্থার মধ্যে আছে বাংলার মানুষ ভেবেছেন? সজলদা, একদম সময় শেষ দুটো প্রশ্ন করব। সেটা হচ্ছে, আপনিও বাঙালি আমিও বাঙালি, ধুতি পাঞ্জাবির সঙ্গে বাঙালিদের একটু কোলাপুরি বা এই ধরনের চটি পরলে দেখতে ভালো লাগে। বিজেপি নেতারা কেন স্নিকারটা পরে ফেলেন? একটু কোলাপুরি পরতে পারেন না? তাহলে একটু বাংলার কাছাকাছি থাকা যায়। প্রথম কথা হচ্ছে যে আপনি বললেন আপনি বাঙালি, আবার একটু আগে বললেন কে কি খাবে, কে কি পড়বে। এই তো আপনি আপনার কথার মধ্যে মানে দেখা যাচ্ছে দিল্লি থেকে এসে বাংলায় আমি একটা কথা বলছি, মানুষের মন পেতে গেলে তো একটু সংস্কৃতিটাকে ধরতে হবে। না, আমি আপনাকে বলছি, আপনার কথার মধ্যেই কিন্তু ডুয়েল ক্যারেক্টার আসছে। কিন্তু আপনি বলুন, আপনি বাঙালি, আপনার পোশাক বাঙালির। আপনি যে অন্য রাজ্য থেকে যে বাঙালি আসবে, এটা আমাদের পেশা হিসেবে বেছে নেওয়া। পেশায় কি শাড়ি? ধুতি পাঞ্জাবির সঙ্গে এক মিনিট ম্যাডাম, প্লিজ ডোন্ট কন্ট্রাডিক্ট। আমি আপনাকে বলছি, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, শাড়ি পরে প্রধানমন্ত্রী ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী আবার দিবাস্বপ্ন দেখেছেন, শাড়ি পরে দেখেছেন। আর বহু চ্যানেলে বহু জায়গায় শাড়ি পরেও হয়, এটা আপনার চয়েস। এখন কে পাঞ্জাবির সঙ্গে স্নিকার পরবে, এটা আমি আপনাকে বলে দিই। পাঞ্জাবির সঙ্গে স্নিকার প্রথম যিনি নিয়ে এসেছিলেন তার নাম, সর্বভারতীয় ক্ষেত্রে আমার যতটা জানা আছে, তার নাম রাজীব গান্ধী। আর বাংলায় নিয়ে এসেছিলেন যিনি, তার নাম অজিত পাঁজা। অজিত পাঁজা তো পুরো ওপর থেকে নিচে অব্দি বাঙালি ছিলেন। এখন দেখুন, কে কি জুতো পরবে, কোনটায় কমফোর্টেবল ফিল করবে। আপনি খাওয়ার ব্যাপারে বলবেন যে আমার স্বাধীনতা আছে, পড়ার ব্যাপারে বলবেন না। শুনুন, বাঙালি ভেগ ধরতে হবে না। বাঙালি হচ্ছে একটা মানসিকতা, বাঙালি হচ্ছে একটা জাত্যাভিমান, বাঙালি হচ্ছে একটা জাত্যাভিমান। দিল্লির নেতাদের কাছে সেই জাত্যাভিমানটা গুরুত্ব পায়। হ্যাঁ, পায় তো। সৌমিত্র খাঁ তো বলেইছেন যে বাংলাকে গুরুত্ব দেওয়া হয় না। আমি বলছি, দেখুন উনি কেন বলেছেন, কোন প্রেক্ষিতে বলেছেন, কবে বলেছেন আমি বলতে পারবো না, কিন্তু আমি বলছি গুরুত্ব দেওয়া হয় বলেই তো 22 বার এসছে। আপনারা তো ওটা নিয়েও বলেন, আপনারা পুরো মন্ত্রিত্ব কেউ পায় না। আপনি এক মিনিট, আপনি মন্ত্রিত্ব গুনবেন না আপনি কাজ গুনবেন? আপনি মন্ত্রিত্ব গুনবেন। আচ্ছা, আমি আপনাকে দিনের শেষে সজলদার ডেজিগনেশনটা কিন্তু ম্যাটার করে, যেই হোক না কেন, যে পায় তার ম্যাটার করে, যে পায় তার ম্যাটার করে, যে পায় না তার ম্যাটার করে। আপনার আমার কিসের জন্য ম্যাটার করবে? আমি দেখবো যে আমি 100 দিনের যদি এরা চুরি না করতো তাহলে টাকাটা নিশ্চয়ই পেতো। আমি দেখবো প্রধানমন্ত্রীর বাড়িটা আমি পাচ্ছি কিনা, আমি দেখবো প্রধানমন্ত্রীর শৌচালয়টা আমি পাচ্ছি কিনা, আমি দেখবো রেশনের চালটা আমি ফ্রিতে পাচ্ছি কিনা, আমি দেখবো ভ্যাকসিনটা আমি সঠিক সময় পেয়েছিলাম কিনা, আমি সেইটা দেখবো। কে কি মন্ত্রিত্ব পেলে তাই নিয়ে আপনি কেন মাথা খাওয়াবেন? এই বাংলার মন্ত্রিত্ব পেলে কি বাংলার বেশি হবে, লাভ হবে? আর পুরো সরকারটা তো তৃণমূলের, কি লাভ হয়েছে? অনেক ধন্যবাদ সজলদা আমাদের এখানে আসবার জন্য, এবং সাদা কালো ইগো এবং তার উল্টো দিকটা সব প্রশ্নের উত্তর সজলদা আমাদেরকে দিলেন।